2025-এর জুন মাসে ইসরায়েল আর আমেরিকা ইরান আক্রমণ করেছিল তাদের পরমাণু প্রকল্পগুলো ধ্বংস করার জন্য। সেই যুদ্ধ চলেছিল 12 দিন। এরপর 2026-এর 28শে ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকাকে সঙ্গী করে ইরানে আঘাত হানে। এবার কিন্তু তাদের পরমাণু প্রকল্প আর নিশানা নয়, তাদের নিশানা কি আর কতদিন ধরে চলতে পারে এই যুদ্ধ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025-এর জুনে 12 দিনের যুদ্ধের পর বলেছিলেন ইরানের সমস্ত পরমাণু শক্তি নিকেশ করে দেওয়া হয়েছে, নিঃশেষিত করে দেওয়া হয়েছে, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। অথচ এখন তিনি বলছেন যে ইরানের পরমাণু প্রকল্পই হচ্ছে তাদের লক্ষ্য, তারা যাতে আর পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তারা যাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে, তাদের সমস্ত রকম ক্ষমতা আমরা শেষ করে দিতে চাই। কতদিন চলবে যুদ্ধ? ট্রাম্প বলছেন, প্রথমে বলেছিলেন 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, এখন কতদিন বলছেন? বলছেন অনন্তকাল আমরা যুদ্ধ চালাতে পারি। আবার বলছেন যে না, আমাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার কিন্তু শেষ হয়ে আসছে। ঠিক কি হতে চলেছে? এই যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতির ওপর এবং ভারতের অর্থনীতির ওপর কতটা পড়ছে, কিভাবে পড়ছে, আরো কতটা পড়তে পারে, এ নিয়ে কথা বলতেই এসেছি অর্থনীতিবিদ অধ্যাপক শৈবাল করের সঙ্গে। হ্যাঁ, আপনি যা বললেন যথার্থ। কারণ যুদ্ধের যে অনিশ্চয়তা, তার কিন্তু সঠিক পরিমাপ কোথাও হয় না। অর্থাৎ যে যুদ্ধ আপনি শুরু করেছেন এই ভেবে যে 3 দিনে শেষ করে দেব, সেটা অনন্তকাল চলতে পারে। যে দেশের সঙ্গে যুদ্ধে অন্য একটি দেশ লিপ্ত হচ্ছে, তাদের পারস্পরিক ক্ষমতা, দক্ষতা, তাদের ভান্ডারে কি অস্ত্রশস্ত্র এবং আর্থিক সম্পদ বা পুঁজি রয়েছে, তাদের বন্ধু দেশ কারা রয়েছে, তাদের শত্রু দেশ কারা রয়েছে, সব মিলিয়ে যে এখন যেহেতু বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এটি বিশ্বযুদ্ধের মতো। কারণ 14-15টি দেশ কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়েছে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে। অনেকটাই অনিচ্ছাকৃত ভাবে, কারণ তারা এই যুদ্ধের শরিক ছিল না। এট দ্য সেম টাইম দেখুন, বহু দেশ কিন্তু অনেক সময়তে আমেরিকা কিংবা ইসরায়েলকে তাদের ঘাঁটি তৈরি করতে দিয়েছে তাদের নিজেদের দেশে। এটাও যে একটা সম্ভাবনা সৃষ্টি করে যে কোনোদিন প্রত্যাঘাত এলে আমরাও যে টার্গেট হব, এটা কিন্তু হিসেবের মধ্যে নেই এই দেশগুলোর, এটা আমি মনে করি না। ফলে এটা একটা স্ট্র্যাটেজি। প্রশ্ন হলো যে এই দাঁড়িপাল্লায় অর্থনীতির কি হবে? মানে আমরা তো হিসেব কষে একটা প্ল্যান করলাম, তাতে দেশগুলোর নিজস্ব অর্থনীতি এবং বিশ্বের অর্থনীতির উপর কি প্রভাব পড়বে। 2025-এ যে যুদ্ধ হলো, তখন যেটার নাম দেওয়া হয়েছিল মিডনাইট হ্যামার। ইরান যখন প্রত্যাঘাত এনেছিল, তখন কাতারে যে ইউএস বেস, তাতে আঘাত হানে, কিন্তু আগাম জানিয়ে। ঠিকই। ফলে সেটা ছিল একেবারে সিম্বলিক। কিন্তু এখন যেটা হচ্ছে, তাতে কাতার, কুয়েত, বাহরিন, ইউনাইটেড আরব এমিরেট, সৌদি আরব, কেউ বাকি নেই। প্রত্যেকের সে কিন্তু নিশানা করছে। তার কারণ গালফ কান্ট্রি গুলো যদি একজোট হয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করে বা ইসরায়েলের উপর, তবেই একমাত্র এই যুদ্ধ থামতে পারে, এটা অনেকে মনে করছে। এটাই কি ইরানের স্ট্র্যাটেজি মনে হয় আপনার? না, হয়তো উপায় নেই। কারণ ইরানের উপর যে আঘাত এসেছে সেটাও কিন্তু না বলে কয়ে, মানে যে সময়তে মোটামুটি যুদ্ধ হবে না এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কতগুলো দেশ, তারা আলাপ আলোচনা করছে। এবং যাদের নিউক্লিয়ার পাওয়ার নেই, এর আগেও কিন্তু বহুবার আমেরিকা এবং রাষ্ট্রসংঘের দল গিয়ে তদারক করেছে যে কোথায় কোথায় নিউক্লিয়ার ফেসিলিটি আছে ইরানে, এবং কোথাও পায়নি। এবং কখনোই ক্লেম করতে পারেন যে ইরানে এই নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হলো যে আমরা যেটা আলোচনা করছিলাম বা আমার যেটুকুতে অভিজ্ঞতা বলার আর কি, সেটা হচ্ছে যে এতে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী দুরকম অর্থনৈতিক অভিঘাত আপনি লক্ষ্য করবেন। একটা হচ্ছে স্বল্প মেয়াদে আপনার কিছুদিনের জন্য যোগান ব্যাহত হবে, যেটা এই মুহূর্তে হচ্ছে। হরমুজ ক্যানাল বা হরমুজ স্ট্রেট প্রণালীর কথা সবসময় বলা হচ্ছে, কারণ ওটা এমনই জায়গাতে, স্ট্র্যাটেজিক জায়গাতে, যাতে ইরানের দখলদারি সবচেয়ে বেশি। এখান দিয়ে ট্যাঙ্কার গুলো মোটামুটি যাতায়াত করে এবং সার্ভ করে পূর্ব এশিয়া, ভারত, চীন এবং জাপানের মতো এতগুলো দেশকে। তেল এবং প্রাকৃতিক গ্যাস। ফলে হরমুজ প্রণালী দিয়ে যদি যেতে না পারে, এখন বন্ধ হয়ে রয়েছে এবং ট্যাঙ্কারের উপর আক্রমণ হয়েছে, ট্যাঙ্কারে আগুন জ্বলেছে, সেই সম্ভাবনায় কেউই চালাবে না আর কি। ফলে অন্য জায়গা দিয়ে ঘুরে আসতে গেলে প্রথমত খরচ বেশি পড়ে, দ্বিতীয়ত হচ্ছে যে সময়ও বেশি লাগে। ফলে আপনার যোগানে
আমরা যাকে অর্থনৈতিক ভাষায় বলে একটা বটল নেক, ওই জায়গাতে একটা বটল নেক হয়ে রইলো, যেটা কিন্তু কলম্বো হয়ে মাঝখানে আসতো, শ্রীলঙ্কা হয়ে তেলটা ঢুকতো। সিঙ্গাপুর বন্দরে আজ সকালবেলা আমি দেখলাম যে সিঙ্গাপুর বন্দরের থেকে কিছু অফলোডিং বা কিছু ইনলোডিং হচ্ছে না, কারণ এত বেশি ট্রাফিক হয়ে গেছে, সিঙ্গাপুরে কোনো জাহাজ ছেড়ে যেতে পারছে না। আমার ধারণা সাংহাইয়ের মতো বড় বন্দরেও একই জিনিস হবে। ফলে এই যে যোগানের ঘাটতি হলো হঠাৎ করে, এটা একটা স্বল্প মেয়াদী ইম্প্যাক্ট ফেলবে। এবং সোজা কথায় এত বড় অনিশ্চয়তা যুদ্ধের মতো, এবং তার দরুন যে সম্পদের ক্ষতি, মানুষের প্রাণের ক্ষতি, এটাকে আপনি আগাম হিসেবে রাখলে যুদ্ধে যাব কি যাব না সে ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু যুদ্ধে যাওয়ার সময় তো এগুলো কেউ ভাবেন না, এবং একটা হঠকারী সিদ্ধান্তের মতো হয়ে যাওয়ার পরে আমরা আলোচনা করতে বসি যে এর ফলে কি হবে। ঠিকই, মানে যুদ্ধের নাম দেওয়া হয়েছে এপিক ফিউরি, মানে কিসের ফিউরি? মানে আমেরিকার ফিউরি হবার কোনো কারণ নেই, যেখানে জেনিভাতে ওমানের মধ্যস্থতায় একটা যে আলোচনা চলছে এই পরমাণু প্রকল্প নিয়ে, সেটা যথেষ্ট ভালোভাবেই এগোচ্ছিল। আমার তো ধারণা, হ্যাঁ, এটা খুব পরিষ্কার যে ইসরায়েল আমেরিকাকে এর মধ্যে টেনে এনেছে, এবং অনেকেই বলছেন যে ট্রাম্পের পক্ষে, ট্রাম্প যে ধরনের ব্যক্তিত্ব, কি হতে পারে, কি হতে চলেছে, তার কি গ্লোবাল ইম্প্যাক্ট হতে পারে, এত কিছু ভাবনা চিন্তা করার ক্ষমতাই তার নেই বা করেন না। এটাও এক ধরনের স্ট্র্যাটেজি বলতে পারেন, কারণ আপনি যদি চটজলদি পপুলারিটি করতে চান, চটজলদি দেখাতে চান যে আপনি কত ক্ষমতাবান, তাহলে আপনি এরকম হটকারী সিদ্ধান্ত নেবেন। আমেরিকার মানুষ কিন্তু চাইছেন না যে এই যুদ্ধতে, তাতে করে সরকার বদলে যাওয়া কিংবা প্রেসিডেন্ট পড়ে যাওয়ার ঘটনা ঘটেনি আমেরিকাতে। ক্যালকুলেটিভ হন তাহলে কিন্তু আপনি হিসেব না করে আসেননি। অর্থাৎ ট্রাম্পকে অ্যাপারেন্টলি যতটা মনে হয় যে উনি হটকারী এবং কোনো হিসেব করছেন না, একটা হিসেব নিশ্চয়ই আছে। আমাদের যে এতদিন আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে কথা হয়েছে যে এই যে ট্যারিফ নিয়ে এত আলোচনা এবং এত সম্ভাবনা ট্রাম্প তৈরি করে দিল বা সম্ভাবনা নষ্ট করে দিলেন ট্রাম্প, সেটারও কিন্তু একটা ক্যালকুলেশন আছে, এবং সেটা আমরা পরে আলোচনা করতে পারি। কিন্তু এই বিষয়টা যদি যুদ্ধের হিসেবে দেখেন, তাহলে একটা যেটা আপনাকে বললাম যে স্বল্প মেয়াদী আঘাতটা বেশি, দীর্ঘমেয়াদে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে বিনিয়োগের। অর্থাৎ মানুষ যখন একটা বড় সময় ধরে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিয়ে যান, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে আগামীর বিনিয়োগ আমি কিভাবে করব। ঠিকই, কিন্তু স্বল্প মেয়াদী যে ইম্প্যাক্ট সেটার কথাই যদি বলি, তাহলে এই মুহূর্তে তেলের সরবরাহটা নিয়ে, কারণ ভারতের 85% তেল আমদানি করতে হয়, এবং উপসাগরীয় এলাকা থেকে ভারতে তেল আসছে, লক্ষ লক্ষ টন তেল প্রতিদিন আসে। এখন মজুদ থাকতে পারে হয়তো 7 দিন বা 10 দিনের জন্য, কিন্তু এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। তাহলে ট্রাম্পের ভয়ে বা ট্রাম্পের হুঁশিয়ারিতে আমরা রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছি প্রায়। এখন আমাদের আবার রাশিয়ার দিকেই যেতে হবে, এবং রাশিয়া থেকে তেল নিতে হবে। কারণ রাশিয়া থেকে তেল আসতে গেলেও কিন্তু আপনাকে ওই চ্যানেল দিয়ে আসতে হয়। রাশিয়া থেকে তো পাইপলাইন নেই, যে পাইপলাইন ছিল সেটা শুধুমাত্র ইরানের সঙ্গে ছিল, এবং সেই ইরানের উপর স্যাংশন আসার পর থেকে ভারত কিন্তু ওই পাইপলাইন দিয়ে আর তেল আনতে পারছে না। একটা সময় ছিল ভারত টাকা দিয়ে তেল কিনতে পারতো, অর্থাৎ আইএনআর রুপি দিয়ে তেল কিনতে পারতো, সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ফলে দুটোর ধাক্কা কিন্তু কন্টিনিউয়াস। আপনি স্বল্প মেয়াদের কথা বলছেন, দাম বাড়ার প্রধান কারণ হবে যদি দাম বাড়ে, অলরেডি বাড়ছে, বিদেশের বাজারে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম আমি দেখলাম ফেব্রুয়ারির 10 তারিখেও ছিল বোধহয় $66 প্রতি ব্যারেল। আপনারা জানেন ব্যারেলে বোধহয় 160 লিটার মতো তেল থাকে, 158 বা 160 লিটার তেল থাকে, এবং ব্যারেল প্রতি $66 থেকে বেড়ে এক ধাক্কা সেটা $76 হলো। এখন আজকে বোধহয় $80 কাছাকাছি, এবং $100 হলে কিছু নেই। ফলে একটা সময়তে নিশ্চয়ই যারা তেল সরবরাহকারী বা তেল পরিশোধন যারা করেন আমাদের দেশে, সেই কোম্পানিগুলো, তারা এই তেলের দাম পাস থ্রু করতে বাধ্য হবেন। আমরা এটাকে অর্থনৈতিক ভাষায় বলি পাস থ্রু করা। অর্থাৎ যে ধাক্কাটা তেল কোম্পানি ফেস করছে সেটা লোকের মধ্যে চালিয়ে দেওয়া আর কি, এবং সেটা খুব অস্বাভাবিকও নয়। তারা তো ক্ষতি করে তেল সরবরাহ করবেন না, কিন্তু এই যোগানের ঘাটতির জন্য আপনি যোগানেরও অসুবিধার মধ্যে পড়বেন এবং দামও বাড়বে। ফলে এইটা অর্থনীতির ভাষায় বলে এক ধরনের স্ট্যাগফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশন হলো কিন্তু আপনি এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, স্ট্যাগনেন্ট হয়ে গেলেন। এটা সবচেয়ে খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ফেলায় যে কোনো দেশকে। ভারতবর্ষের নিজস্ব কিছু আঞ্চলিক বা আভ্যন্তরীণ ক্ষমতা আছে, সেই কারণে ভারতবর্ষ হয়তো প্রাথমিক ধাক্কাটা সামলে নেয় প্রতি ক্ষেত্রে। মানে ধরুন যে কোনো বড় ক্রাইসিসে, 2008 সালের ক্রাইসিসই বলুন, কিংবা এর মধ্যে তো অনেক ছোটখাটো যুদ্ধ ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন ওয়ারও এক ধরনের ক্রাইসিস ভারতবর্ষের ক্ষেত্রে।
সেগুলো কিন্তু সামলে নিতে পারে, কারণ বড় আভ্যন্তরীণ বাজার আছে বলে। আভ্যন্তরীণ বাজার যদি উইক হয়ে যায়, কারণ মানুষের হাতে যদি ক্রয় ক্ষমতা না থাকে, তো যথেষ্ট রোজগার বা চাকরি না থাকে, তাহলে এই ধাক্কা সামলানো যায় না। আর এইদিকে মানে শেয়ার বাজারের উপরেও তো তার প্রভাব আমরা লক্ষ্য করছি। নিশ্চয়ই, কারণ শেয়ার বাজারে তো আপনার টাকার দাম হুহু করে পড়ছে। ডলার কিছু টাকার দাম 92 টাকার উপরে চলে যাচ্ছে। ঠিক, আমি তো এটাও বলি, কারণ এই যে ধরুন আমদানি, আপনি বললেন যে আমরা 85% তেলের আমদানির উপর নির্ভরশীল। আমদানির 90%ই তেলের জন্য খরচ করা হয়। আমাদের যে আমদানি খরচ, সেটা যদি বাড়ে ক্রমাগত তেলের দাম বাড়ার কারণে, তাহলে আমাদের এক্সপোর্ট যদি সেই তুলনায় না বাড়ে, আমাদের চলতি বাজেট বা চলতি যেটা আর্থিক রোজগার বৈদেশিক বাণিজ্য থেকে, সেটা ঘাটতিতে থাকবে একদম। এবং ঘাটতি থাকার অর্থই হলো যে টাকার অবমূল্যায়ন হবে, বা ডলারের তুলনায়, পাউন্ডের তুলনায় কিংবা ইউরোর তুলনায় আমাদের টাকার দাম কমে যাবে। ফলে আমাদের এক্সপোর্টে সেক্ষেত্রে একটু চাঙ্গা হওয়ার সুযোগ থাকে, কিন্তু এক্সপোর্টে তো পৌঁছতে হবে। ফলে তেলের দাম মিলিয়ে যদি আপনার জাহাজ পরিবহন খরচ ভীষণ রকম বেড়ে যায়, তাহলে ফ্রেট অন বোর্ড দামের সঙ্গে মিলিয়ে যেখানে পৌঁছবে, সেটার দাম অনেক বেশি পড়বে। এর জন্য তো চাহিদা কমবে আমাদের পণ্যের, ফলে আমাদের এক্সপোর্ট কমে যাবে আর আমদানির খরচ বাড়তে থাকবে। এর ফলে টাকার অবমূল্যায়ন হবে। সমস্যা হবে যারা তেলের উপর ভীষণ নির্ভরশীল, অর্থাৎ যারা এই উৎপাদনে ইন্টেন্সিভলি তেল বা ধরুন পেট্রোলিয়াম সংজাত প্রোডাক্ট ব্যবহার করেন, এবং ভারতবর্ষ কিন্তু পেট্রোল পরিশোধন করার পর তার যে রেসিডিউ গুলো হয়, সেগুলো কিন্তু বিদেশের বাজারে এক্সপোর্টও করে। ঠিকই, ফলে যোগানটাও কমে যাবে, ওদের উপর ধাক্কাটা বেশি লাগবে। এবং এটা অনেকটাই যায় মধ্যপ্রাচ্যে। এটা অদ্ভুত শুনতে লাগে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে তেল কিনে আমরা পরিশোধন করি এবং তার যে রেসিডিউ, ন্যাপথা ইত্যাদি, সেগুলো কিন্তু মধ্যপ্রাচ্যে এক্সপোর্ট করি আমরা। ঠিকই, ইরানের সঙ্গে, ইরান ধরুন হাজার হাজার বছরের একটা প্রাচীন সভ্যতা, ইরানকে একটা সন্ত্রাসবাদী দেশ হিসেবে চিহ্নিত করার যে চেষ্টা করছে আমেরিকা, গোটা পৃথিবীর কাছে সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তেলের যোগান বন্ধ হয়ে গেলে পরে ইউরোপও মার খাবে, ইউরোপের সংকটও যথেষ্ট। তারপরেও আমরা দেখছি যে ইউরোপীয় দেশগুলো কিন্তু আমেরিকার পাশেই রয়েছে এই পরিস্থিতিতে। তখন কি একটা উল্টো চাপ স্বাভাবিকভাবেই তৈরি হওয়া উচিত, নাকি ট্রাম্প কোনোদিনই উল্টো চাপটা সেভাবে অনুভব করবেন না? দেখুন, উল্টো চাপ যদি আসতে হয়, তাহলে চীন এবং ভারতের কাছ থেকে আসতে হবে। কারণ এত বড় অর্থনীতি, যারা আমেরিকার সঙ্গে পাল্লা দিতে পারে, যারা আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে, আর কিন্তু কেউ নেই। ইউরোপের যে বিচ্ছিন্ন অর্থনীতিগুলো রয়েছে, তারা বড়। জার্মানি কিন্তু নিউট্রাল তুলনামূলক ভাবে, কিন্তু জার্মানি ট্রাম্পের পাশে বসেছে। ফ্রান্স বড় অর্থনীতি ইউরোপের, তারাও পাশে। ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে তাদের প্রথমে বলেছিল না, তারপরে আবার না বলেছিল। এদের একটাই কারণ যে দেখুন, যে যেভাবে আফগানিস্তান কিংবা ইরাকের দখলদারি হয়েছে, এবং তারপর ইরাকের তেল ভান্ডারগুলো বেসিক্যালি বিক্রি করা হয়েছে বিভিন্ন বৈদেশিক কোম্পানিগুলোকে, ইরানের ক্ষেত্রেও তো তেলের ভান্ডার অত্যন্ত জটিল পরিস্থিতি। না জটিল, কিন্তু আপনি ভাবুন যে রাশিয়া এই মুহূর্তে এখনো ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কিন্তু জড়িয়ে রয়েছে। চীন একমাত্র চাপ দেবার জায়গায় আছে। ভারতের কথা আপনি বলছেন, যেখানে শোনা যাচ্ছিল যে ইরানকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ইসরায়েল এবং আমেরিকা, সেখানে তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে গেলেন ইসরায়েল, সেখানে গিয়ে তিনি আলিঙ্গন করলেন নেতানিয়াহুকে, তারপর তাদের আইনসভায় ভাষণ টাষণ দিলেন এবং বললেন যে আমরা একাত্ম বোধ করি ইসরায়েলের সঙ্গে। তো ফলে অলরেডি একটা পক্ষ কিন্তু ভারত নিয়েছে। ভারত কিন্তু নিরপেক্ষ জায়গায় নেই। ইরানে ওইভাবে আক্রমণ চালিয়ে তার সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইকে হত্যা করা হলো, ভারতের দিক থেকে কিন্তু কোনো নিন্দা হয়নি, কোনো প্রতিবাদ হয়নি। তাহলে ভারতকে আপনি কি করে নেগোসিয়েশনের জায়গায় রাখবেন? না, নেগোসিয়েশন করবে না ভারতবর্ষ, কারণ ভারতের আমেরিকার উপর চাপ কিভাবে তৈরি করবে? ভারতের হিসেবটা কিন্তু যতটা না রাজনৈতিক, কারণ রাজনৈতিক বক্তব্য ভারতবর্ষে এই মুহূর্তে কিছুই নেই। যেটা আছে সেটা বাণিজ্যিক হিসেবে দেখলে ইরান আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ পার্টনার নয়।
ছিল কিন্তু মানে ইরান থেকে যখন আমরা ছিল, তেল কিন্তু আনতাম, ভারতবর্ষ ভীষণ ভোলাটাইল, ভারতবর্ষের বন্ধুত্ব বরাবরই ভোলাটাইল, কখনো রাশিয়া, কখনো আমেরিকা, কখনো চীন, কখনো ইউরোপ, কখনো জার্মানি, এটা তো নির্ভর করে কে দায়িত্বে আছেন, কারা কিভাবে দেখছেন। আমি এই ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ব্যবসাগতভাবে আপনি যাকে গুরুত্বপূর্ণ বন্ধু মনে করেন আপনি তার সাহায্যে যাবেন, না হলে যাবেন না। এটা যদি কোনো দেশের স্ট্র্যাটেজি হয় তাহলে ভারতবর্ষের স্ট্র্যাটেজিকে ভারতবর্ষের যারা ক্ষমতায় রয়েছেন তারা ঠিক বলবেন আর কি। প্রশ্ন না, হলো কিন্তু যে- গালফ কান্ট্রিগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক তো খুব ভালো, রয়েছে, বিশেষ করে গালফ ইউএই, কান্ট্রির সঙ্গে একাত্ম হতে তো সংযুক্ত অসুবিধা নেই। আরব আমিরাত। কারণ এখন যদি ইরান গালফ কান্ট্রির আমেরিকান বেসগুলোকে আক্রমণ করে, ভারতবর্ষ তাদের তো নিন্দা করছে সে ব্যাপারে। এবং দেখুন, ইউনাইটেড নেশনস এর মতো প্রতিষ্ঠান কিন্তু অত্যন্ত খোলা বক্তব্যে নিন্দা করেছে ইরানের উপর আক্রমণের। তাতে তো কোনো এফেক্ট কিছু যায় আসে না, যায় আসেনি। ফলে একটি দেশ এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে বা এটাকে বদলে দিতে পারবে, এরম আশা আজকের দুনিয়ায় আর করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে যে ব্যবসাগতভাবে আপনি কিভাবে এটাকে আটকাতে পারেন। অর্থাৎ আপনি ট্রাম্পকে এমন কি বলতে পারেন ব্যবসাগতভাবে যাতে চীনের বক্তব্য সুপ্রিমেসি পাবে, যাতে চীনের বক্তব্য আমেরিকার বক্তব্যের থেকে গুরুত্বপূর্ণ হবে তা আমেরিকার লোকের কাছে বা সারা বিশ্বের কাছে। আপনি এটা কিভাবে করতে পারেন? এটার জন্য লাগবে বিনিয়োগ, এটার জন্য লাগবে উদ্ভাবনী ক্ষমতা, এটার জন্য লাগবে আপনার কাছে যে স্টক আছে আপনি যদি সেটাকে বাজারে ছেড়ে দিয়ে আমেরিকার অর্থনীতি ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে আমেরিকা আপনাকে ভয় পাবে। অর্থাৎ আপনি আমেরিকাকে অর্থনৈতিকভাবে কিভাবে ভয় পাওয়াতে পারেন বা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে কিভাবে ভয় পাওয়াতে পারেন, এটা যতক্ষণ না বলতে পারছেন ততক্ষণ আপনার কথা রাজনৈতিক গুরুত্ব প্রায় কিছুই নেই। এই যুদ্ধটা যদি আরো বেশ কিছুদিন চলে তাহলে পরে সেই ইম্প্যাক্টটা আরো অনেক বেশি হবার একটা আশঙ্কা তো রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি সেটাই বলছিলাম যে একটা হচ্ছে বিনিয়োগ, দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন যত মানুষ এটাতে এফেক্টেড হয়, আমরা সবাই জানি যে এখন তো সার্ভিস ইকোনমি, ভারতীয় তো উপসাগরীয় আছে, দেশগুলিতে রয়েছে। তারা ভারতবর্ষ থেকে প্রচুর জিনিসপত্র কেনেন, তারা ফিরে আসতে চাইছেন, তারা সবাই যদি ভারতবর্ষে ফিরে আসেন তাদের চাকরির কি হবে, তাদের জীবিকার কি হবে? এই মুহূর্তে ফিরিয়ে আনা সম্ভব হবে না, সম্ভব নয়। এবং আমার ধারণা যুদ্ধ হয়তো অতটা স্থায়ী হবেও না, কিন্তু এখন বলা যায় না কিছুই। কারণ ইরানের কাছে ঠিক কত অস্ত্র আছে এটা কিন্তু কেউ জানে না, কারণ যেহেতু অনেক মাটির গভীরে তাদের অস্ত্র শস্ত্র ভান্ডার রয়েছে। এবং যুদ্ধের যা গতি প্রকৃতি তাতে চট করে সমস্যা হচ্ছেও না। কিন্তু প্রশ্ন মানে এটাতে আপনার সাধারণ মানুষের ক্ষতির জায়গাটা হচ্ছে তেলের দাম বৃদ্ধি বলে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি, এটা সবাই বলছেন এখন, এটা খুব বোঝা সহজ। কিন্তু অন্য যেটা সেটা হচ্ছে বিনিয়োগের অভাব এবং তার দরুন লং টার্ম গ্রোথ বা লং টার্ম বৃদ্ধি এফেক্টেড হওয়া। অর্থাৎ যুদ্ধ হয়তো থামবে, আজকে নাও 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে, আমি জানি না, কিন্তু যুদ্ধ থামার পরে পুরনো অবস্থায় ফিরে আসা এটা কিন্তু ওভাবে হয় না। অর্থাৎ পতনটা যত শীঘ্র হয় তত কিন্তু চটপট উপরে উঠে আসা যায় না। এই আমরা কোভিডের সময় তো একই জিনিস দেখেছি যে কার্ভটা ঠিক ভি নয়, কার্ভটা ভি এর মতো নামে কিন্তু তারপরে আস্তে আস্তে ইউ এর মতো করে ওঠে। মানে উপরে ফিরে আসার পদ্ধতিটা ভীষণ জটিল, সময় সাপেক্ষ, এবং তার দরুন যে অর্থনৈতিক ক্ষতি তার মূল্যায়ন কি করে করব আমরা এখন বসে। দুবাই দোহার মতো একটা বড় ব্যস্ত এয়ারপোর্ট যদি আপনি 7 দিন বন্ধ থাকে তাহলে দিনে $1 বিলিয়ন ক্ষতি, ব্যবসার ক্ষতি। আমরা যারা সারাক্ষণ ধরুন মানব সম্পদের ব্যবসা করি, অর্থাৎ পড়ানো, শিক্ষাগত পুঁজিনিবেশ এবং তার আদান প্রদান, এগুলো সমস্ত কিন্তু ব্যাহত হবে। টেকনোলজির ট্রান্সপোর্টেশন ব্যাহত হবে, আইডিয়ার ট্রান্সপোর্টেশন ব্যাহত হবে, এবং সব মিলিয়ে এই ক্ষতির একমাত্রিক মূল্যায়ন করা প্রায় সম্ভব নয়। ঠিকই, কিন্তু মুশকিল হচ্ছে যে ইরান শয়তান, ইরান হচ্ছে সবচেয়ে খারাপ দেশ, কিন্তু আমেরিকা ইসরায়েলের আক্রমণে যে মানুষগুলো মারা যাচ্ছেন, বাচ্চা মেয়েগুলো যে স্কুলে আক্রমণ হলো, অসহনীয় অত্যাচার, পশ্চিমী দুনিয়ায় কিন্তু এটা নিয়ে খুব একটা কথা হচ্ছে না, এটা কেউ বলছেন না। এটা এক ধরনের যাকে বলবো সংযুক্ত এক ধরনের কনস্পিরেসি। ঠিকই, এবং বিচারিতা বটে। কিন্তু এর মধ্যে 6 জন সার্ভিসম্যান আমেরিকার, তারা কিন্তু অন্তত 6 জন মারা গেছে। এটাই হয়তো ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে বলে আশা করা যায়।